জীবনে টাকা পয়সার মূল্য আছে ঠিকই, কিন্তু টাকা পয়সাই সব নয়। দেখুন কি ভিউ, দেখুন এই ঢালান রাস্তায় 5 কিলোমিটার ট্রেক করে উঠেছি বন্ধুরা। আবার আপনাদের একই কথা বলছি, এই অ্যাডভেঞ্চার করতে গেলে সময়ের ভেতরে করুন, সময় চলে গেলে করতে পারবেন না, কষ্টদায়ক, ভয়ঙ্কর। আমি এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দিরে। দেবভূমি উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে আপনাদের স্বাগত। আজকে আমি হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগ যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি যাব হচ্ছে চোপটা ভ্যালি, কিন্তু চোপটা অবধি কোনো ডিরেক্ট গাড়ি পাওয়া যায় না, রুদ্রপ্রয়াগ অবধি যেতে হয়। রুদ্রপ্রয়াগ থেকে আবার গাড়ি চেঞ্জ করে উকিমাঠ থেকে চোপটা যেতে হয়। তো অনেকটাই দেরি হয়ে গেল। তার উপরে এই যে পেছনে যে শেয়ার ট্যাক্সিটা দেখছেন, এই শেয়ার যে গাড়িটা, এই গাড়িটায় চেপে যাচ্ছিলাম, আমার সাথে অনেকেই যাচ্ছিল। হঠাৎ করে গাড়িটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে পড়ি। জাস্ট হরিদ্বার থেকে বেরিয়ে এসেছি, গাড়ি খারাপ হয়ে গেছে। ড্রাইভার আবার স্ট্যান্ডে ফোন করলো, স্ট্যান্ড থেকে আমাদের জন্য আবার নতুন গাড়ি পাঠাচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর হোটেল চেক আউট করে এলাম হরিদ্বারের ট্যাক্সি স্ট্যান্ডে। দেখলাম এখানে সামোসা চাট বিক্রি হচ্ছে, দারুণ খেতে। টিফিন করে হরিদ্বারের ট্যাক্সি স্ট্যান্ড থেকে রুদ্রপ্রয়াগের জন্য একটা শেয়ার গাড়ি বুক করলাম। এখন আমি হরিদ্বার শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছি, পার করছি গঙ্গা নদী। গাড়িতে কিছু সমস্যা হওয়ার কারণে একটু অসুবিধে হয়েছিল, কিন্তু তারপর আমি আবার চলেছি আমার গন্তব্যের উদ্দেশ্যে। শহর ছেড়ে বেরিয়ে যেতেই হিমালয় উঁকি দিয়ে উঠল। সে যেন তার রূপের ডালি সাজিয়ে নিয়ে বসে আছে আমার জন্য। রাস্তার দুপাশে তার এই সুসজ্জিত শৈলমালা দেখে আমার কল্পনা আর বাস্তব যেন একাকার হয়ে যাচ্ছিল। যাই হোক, হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগের দূরত্ব আনুমানিক 150 কিলোমিটার। শেয়ার গাড়িগুলোতে ভাড়া পড়ে 500 টাকা, আর যেতে সময় লাগে আনুমানিক 4 ঘন্টা। এখন এসে পৌঁছেছি রুদ্রপ্রয়াগ। এখান থেকে উঁকিমাঠের শেয়ার ট্যাক্সি নেব আমি। রুদ্রপ্রয়াগ থেকে উঁকিমাঠের দূরত্ব আনুমানিক 50 কিলোমিটার। আজকে আমার রুদ্রপ্রয়াগ পৌঁছাতেও দেরি হয়েছিল, আর রুদ্রপ্রয়াগ থেকে উঁকিমাঠের শেয়ার গাড়ি পেতেও অনেকটা লেট হয়ে গেছিল। দেখুন, সন্ধে নেমে এসছে। এখানকার শেয়ার গাড়িগুলোতে একটা সমস্যা রয়েছে, যতক্ষণ না গাড়িগুলোতে ফুল সিট বুক হয় ততক্ষণ গাড়িগুলো ছাড়ে না। তাই জন্য সব সময় সকালবেলার দিকে যাত্রা করা বেশি সুবিধাজনক, রাত্রিবেলার দিকে অনেক দেরি হয়, অনেক সমস্যা হয়। দেখুন, ঘুটঘুটে অন্ধকারের ভেতরে পাহাড়ি রাস্তা পথ ধরে চলেছি। যাই হোক, আমার তো আজকে আর চোপটা ভ্যালি যাওয়া হবে না, আমাকে উঁকিমাঠেই থাকতে হবে। আমি এখন উঁকিমাঠে আছি। আজকে আসতে অনেকটা লেট হয়ে গেল। আমি এখন দেখাবো আমার হোটেলের বাইরে রাতের অন্ধকারে পাহাড়ের দৃশ্যটা কেমন লাগে। আমি এই ব্যালকনিতে গেলাম, প্রচণ্ড ঠান্ডা এখানে, প্রায় 3-4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হবে। দেখুন বাইরের পাহাড়টা কেমন, দেখুন রাতের অন্ধকারে পাহাড়কে কত সুন্দর লাগে দেখুন।
গুড মর্নিং এভরিওয়ান। উঁকি মাঠে আমি যেই হোটেলে আছি সেই হোটেলের ছাদ থেকে আশেপাশের ভিউটা দেখুন। এই দিকটা দেখুন, এই যে পিকটা দেখা যাচ্ছে, এই পিকটা এটা হচ্ছে কেদার পিক। জানি না ক্যামেরায় কতখানি আসছে। এটা হচ্ছে কেদারনাথ মন্দিরের পিক। ওই দিকটাই কেদারনাথ মন্দির রয়েছে। উঁকি মাঠে দাঁড়িয়ে আছি এখন। এই গাড়িটা হচ্ছে আমার গাড়ি মানে এই গাড়িতে আমি চেপে চোপটা ভ্যালি যাব, সেখান থেকে আমি ট্রেক শুরু করব। এখানে আরও দাঁড়িয়ে আছে, 1-2 জন দাঁড়িয়ে আছে। টোটাল 4 জন হয়েছে। টোটাল 10 জন না হলে এই গাড়ি ছাড়ে না। তো দেখা যাক কখন হয়। ওখানে গিয়ে আবার 4-5 ঘন্টার ট্রেকের একটা ব্যাপার আছে, ওয়েট করছি এখন। তো ফাইনালি গাড়ি ছাড়লো। আর এখানে টোটাল 8 জন মানে প্যাসেঞ্জার হয়েছে। 10 জন হলে এরা ছাড়ে। তো আমরা কি করলাম, 8 জন মিলে 9 জনের টাকা দিলাম, মানে একজনের এক্সট্রা টাকা দিলাম, তবে এরা ছাড়লো। ড্রাইভারকে বললাম যে একজনের আমরা পে করে দিচ্ছি, তো ড্রাইভার বলল চলো। মানে 8 জনের 25 টাকা করে এক্সট্রা পড়েছে। 200 টাকা করে ভাড়া হয়, 225 টাকা করে দিতে হলো সবাইকে। এইমাত্র গাড়ি ছাড়লো, এখন আমরা চোপটার উদ্দেশ্যে যাব। উঁকি মাঠ থেকে চোপটার আনুমানিক দূরত্ব 31 কিলোমিটার, আর যেতে সময় লাগে আনুমানিক 1.5 ঘন্টা। ফাইনালি দেখা মিলল বরফের। তখনও চোপটা আনুমানিক 5 কিলোমিটার বাকি। আমি গাড়িতে চেপে যতই ওপরে উঠছি, বরফ ধীরে ধীরে ততই বাড়ছে। কোনো রাস্তায় তুষারপাতের পর সেই রাস্তা দিয়ে বারবার যাতায়াতের ফলে বরফ কালো বরফ বা ব্ল্যাক আইসে রূপান্তরিত হয়, যেটি পিছলে যাওয়া বা স্কিড করার মারাত্মক রকম প্রবণতা আনে। দেখুন, এই ছেলে মেয়েগুলো স্কুটি নিয়ে যাচ্ছিল, স্কিড করে রাস্তায় পড়েছে। আমি ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে আসার জন্য সাধারণ গাড়ি নিয়েই চোপটা ভ্যালির অনেকটা কাছাকাছি অবধি পৌঁছেছিলাম। যদি এটা ডিসেম্বর জানুয়ারি মাস হতো, তাহলে বরফের রাস্তায় চলার জন্য বিশেষ চেন দেওয়া গাড়ি ব্যবহার করতে হতো। नहीं है, आगे नहीं जा रहा है। এখান থেকে আর গাড়ি যায়নি। এই যে আমরা সবাই হেঁটে হেঁটে আসছি, দেখুন কি অবস্থা। আর এই কালো বরফ খুব ডেঞ্জারাস। আমি অলরেডি একবার স্কিড করে পড়ে গেছি। প্রচণ্ড ঠান্ডা। কিছু কিছু বান্দা আগে ওরা এগিয়ে গেছে, ওরাও হেঁটে হেঁটে যাচ্ছে। দেখুন পুরো কালো বরফ জমে আছে। এই বরফগুলো কিন্তু খুব ডেঞ্জারাস। এখান থেকেই বরফ নিয়ে খেলা শুরু করে দিয়েছে। ও আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি, রাস্তায় কিন্তু জুতো স্কিড করছে। দেখুন, এই দেখুন স্কিড করছে। এর ওপর রাস্তাটা একটু ঠিকঠাক আছে। দেখুন কোন জায়গায় দাঁড়িয়ে আছি, পুরো বরফে ঢাকা সমস্ত জায়গা, প্রচণ্ড ঠান্ডা। পেছনে মাউন্টেনটা দেখুন, স্নো ক্যাপ মাউন্টেন, পুরো পেছনের জায়গাটা জুড়ে।
প্রায় 1 কিলোমিটার হেঁটে আসার পর আমি চোপটা ভ্যালির এই মেন মার্কেটটায় পৌঁছলাম, যেখান থেকে টুঙ্গনাথ মন্দিরের ট্রেক শুরু হয়। এখানে প্রচুর হোটেল রয়েছে। আমি একটা হোটেল বুক করে আমার মালপত্র রেখে আমি ট্রেকের জন্য প্রস্তুত হচ্ছিলাম। এই সেই গেট, যেই গেট দিয়ে ট্রেকিংয়ের জন্য ওপরে উঠে যেতে হবে। ট্রেকিংয়ের জন্য যাবতীয় জিনিসপত্র এখানে ভাড়াতে পাওয়া যায়। আপনি যদি নিয়ে আসেন ভালো, না নিয়ে এলেও এখান থেকে আপনি পেয়ে যাবেন। এই ট্রেক করার জন্য ট্রেকিং শ্যুজ ম্যান্ডেটারি, আর স্টিক তো আপনাকে নিতেই হবে। রাস্তা পুরো বরফ আর খাড়া, দেখুন আমার পেছনে পুরো খাড়া রাস্তা, পুরো বরফে ভর্তি। আশপাশটা দেখুন, ওফ, কষ্ট তো হচ্ছে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর। ওফ, এখন সবে ট্রেক শুরু করলাম, 1 কিলোমিটার উঠেছি, এখনও 3-4 কিলোমিটার আরও উঠতে হবে টুঙ্গনাথ বাবার মন্দির অবধি। ওপর থেকে বরফ পড়ছে গাছ থেকে। যে কথা বলছিলাম, ট্রেকিং শ্যুজ ছাড়া এই ট্রেক করা প্রায় অসম্ভব। এরকম বরফাবৃত খাড়া রাস্তায় আপনি কখনোই ঠিকঠাকভাবে হাঁটতে পারবেন না। তার জন্য ট্রেকিং শ্যুজ লাগবে অথবা চেন দেওয়া জুতো লাগবে। सब আসছে मस्त। भाई आपका नाम क्या है? लवेश 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 भाई मेरे साथ आए एक ही गाड़ी में, हम लोग साथ में ट्रेकिंग कर रहे हैं। কথা বলতে কষ্ট হচ্ছে। দেখুন এটা কেদার পিক, তো এই দিকটা ওয়াও, নিচে দেখুন, बर्फ ही बर्फ। ও মাই গড। জয় টুঙ্গনাথ বাবার জয়। ও কোনো রাস্তা নেই, শুধু বরফ, বরফের ওপর দিয়ে শুধু হেঁটে চলা। ওয়াও, যেদিকে তাকাবেন সেদিকেই বরফ, বরফ আর বরফ। এই বরফ আমি আর আপনারা। দেখুন উইন্টার ওয়ান্ডারল্যান্ড কাকে বলে দেখুন। বরফের চাদরে সমস্ত জায়গা ঢেকে গেছে, কি অদ্ভুত সুন্দর লাগছে দেখুন। চারিদিকে ওক আর রডোডেন্ড্রন গাছের ভেতর দিয়ে আমি ট্রেক করে চলেছি। এ যেন এক স্বর্গীয় সৌন্দর্য, এ যেন আমার কল্পনাতীত, বিয়ন্ড মাই ইমাজিনেশন। মনে হচ্ছে আমি যেন স্বর্গের ভেতর দিয়ে হাঁটছি। ট্রেক করতে করতে হাঁপিয়ে গেছি, এখনো প্রায় 1 কিলোমিটার কাছাকাছি ট্রেক বাকি। ওহ, এই আমার লাঠি, এটা অনেক কাজে লাগে। এটার ওপরে আপনি ভর দিয়ে উঠতে পারবেন, ট্রেকিংয়ে অনেক সুবিধা হয় এটাতে। চারিদিকের পরিবেশটা দেখুন, শুধু বরফ আর বরফ। এত বরফ হয়তো কাশ্মীরেও দেখতে পাবেন না। কাশ্মীরে গিয়ে তো বরফ অনেকে দেখে নেবে, টুঙ্গনাথে এসে কজন দেখবে এত কঠিন একটা ট্রেক করে। ও মাই গড, চতুর্দিকে বরফ। নাও আই এম টেকিং রেস্ট ফর 5 minutes, then I will start again. जी लो अपनी जिंदगी भाई,
जब तक जवानी है, जब तक उम्र है, तब तक जी लो भाई, नहीं हो पाएगा। ओह, जय बाबा की। थोड़ा ऊपर कर दीजिए। बस আমি এখন দাঁড়িয়ে আছি প্রায় 12,000 ফুট উচ্চতায়। এখানে এসে দেখতে পেলাম একটা স্পেশাল হিমালয়ান বার্ড। এই পাখিটির নাম চেস্টনাট ক্রাউন্ড লাফিং থ্রাস। এটি হিমালয়ের হাই অল্টিটিউডে দেখা যায়। আমি এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দিরে। এটাই হলো পৃথিবীর সব থেকে উঁচুতে অবস্থিত শিব মন্দির। এর নাম হচ্ছে টুঙ্গনাথ বাবার মন্দির। দেখুন এখন বন্ধ আছে, পুরো শীতকালটা বন্ধ থাকে, এত পরিমাণ মানে তুষারপাত হয় এখানে, যার কারণে এখানে হচ্ছে পুজো আর্চা এবং নানা রকম কাজকর্ম মন্দিরের করা সম্ভব হয়ে ওঠে না। তাই জন্য টুঙ্গনাথ বাবা অন্য জায়গায় থাকেন, আবার গরমকালের সময়টা উনি এখানে থাকেন। আর এটাই হলো মন্দির, এটাই হলো সেই জায়গা যেই জায়গা হচ্ছে ট্রেকিং করে ওপরে উঠে আসতে হয়, প্রায় 4 থেকে 5 কিলোমিটারের ট্রেকিং। এবং এটাই পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দির, পৃথিবীর সব থেকে উঁচুতে অবস্থিত এটাই হলো শিব মন্দির। এর থেকে উঁচুতে শিব মন্দির নেই। কেদারনাথের মন্দির আছে, কিন্তু এটা কেদারনাথের থেকেও উঁচুতে। এখান থেকে কেদার পিকও দেখা যায়, কোনটা আমি ঠিক জানি না, অনেকগুলো পিক দেখা যাচ্ছে এখানে। মনে হচ্ছে না যে এখানে আছে বলে, হয়তো এর পেছনের সাইডটাও থাকতে পারে। আমি টুঙ্গনাথ মন্দির দর্শন করে ফিরে আসছি। আমি আর চন্দ্রশিলা ট্রেকে যাইনি, তার কারণ হলো সন্ধে ঘনিয়ে আসছে। আমাকে এখন অনেকটা পথ অতিক্রম করে নিচে ফিরতে হবে। টুঙ্গনাথ মন্দির থেকে চন্দ্রশিলা ট্রেক আরও 1 ঘন্টা লাগে। আপনারা যদি এই ট্রেক করেন তাহলে পারলে চন্দ্রশিলা ট্রেকটাও করবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, আমার মতো যদি শীতকালে আপনারা এই ট্রেক করেন তাহলে কিন্তু হাতে অনেকটা সময় নিয়ে আসতে হবে। কারণ সাধারণ অবস্থায় পাহাড়ের ওপর দিয়ে ট্রেক করা আর বরফের ওপর দিয়ে ট্রেক করা, এই দুটোর ভেতরে আকাশ পাতাল পার্থক্য আছে। যে যাই বলুক না কেন, আমি বলছি যদি শীতকালে আপনাকে এই ট্রেক করতে হয় তাহলে সকাল 6টায় যদি আপনি ট্রেক শুরু করেন, চন্দ্রশিলা কমপ্লিট করে আপনার ফিরে আসতে সন্ধে 6টা বেজে যাবে। কথিত আছে রাবণকে পরাজিত করার পরে রামচন্দ্র এখানেই এসে ধ্যান করেছিলেন, আর তাই জন্য এই জায়গার নাম চন্দ্রশিলা। সত্যি কথা বলবো আপনাদের, আমি বরফের রাজ্যে আসবো ভেবেছিলাম, বরফের রাজ্য এক্সপ্লোর করব ভেবেছিলাম। সিনেমায় বা বিভিন্ন ব্লগারের চ্যানেলে আমি বিভিন্ন বরফের রাজ্য দেখেছি, কিন্তু এত সুন্দর বরফের রাজ্য হতে পারে আমি কখনো কল্পনাও করতে পারিনি। দেখা তো দূরের কথা, কি ভিউ দেখুন, চতুর্দিকে বরফ। ওই পাহাড়ের টপ থেকে আমি নেমে এসেছি, ওখান থেকে বরফ, এই নিচে যাব, নিচে এখন 2 কিলোমিটার অবধি বরফ, এই রকম বরফ, একদম হোয়াইট স্নো, এতটাই হোয়াইট যে এই চশমা খুললে আমি তাকাতে পারছি না। বিশেষ করে যখন সূর্যের আলোটা পড়ছে তখন তাকানো যাচ্ছে না, মনে হচ্ছে যে প্রায় 1 লক্ষ LED বাল্ব যেন কেউ চোখের সামনে জ্বালিয়ে রেখেছে। ওয়াও! সন্ধে ঘনিয়ে আসছে, কিন্তু দেখুন হিমালয় তার অপরূপ সৌন্দর্যে সব সময় বিদ্যমান রয়েছে। হিমালয় কখনোই আপনাকে নিরাশ করবে না, আপনার সমস্ত দুঃখ কষ্ট মুছে দেবে, সব সময় আপনাকে লড়াই করার প্রেরণা যোগাবে। যখন আপনি এই ট্রেক শুরু করবেন, কিছুটা দূর ওঠার পরে আপনি বুঝতে পারবেন এই ট্রেক কতখানি ভয়ঙ্কর, কতখানি কষ্টসাধ্য।
তখন আপনার মনে হবে আমি বোধহয় এই ট্রেক করতে পারবো না, আমি বরং ফিরে যাই। কিন্তু যখন আপনি হিমালয়ের দিকে চোখ মেলে তাকাবেন, দেখবেন সব কিছু জলের মতো সহজ হয়ে গেছে। তখন আপনার এ জওয়ানি হে দিওয়ানি সিনেমার রণবীর কাপুরের সেই বিখ্যাত ডায়লগের কথা মনে পড়বে, मैं उड़ना चाहता हूँ नैना, दौड़ना चाहता हूँ, गिरना भी चाहता हूँ, बस मैं रुकना नहीं चाहता। থর দিয়ে এই টুঙ্গনাথ ট্রেকের রাস্তায় একটা বাড়ি দেখতে পেলাম। দেখুন পুরোটাই পাথর দিয়ে বানানো, কোনো সিমেন্টিংও করা নেই। হ্যাঁ, পিলার আছে। কি অদ্ভুত, কি সুন্দর জায়গায় বাড়ি দেখুন। চারিদিকে কোনো লোকালয় নেই, কোনো জনমানব নেই, শুধু বরফ আর এই সামনে প্রাকৃতিক সৌন্দর্য, খোলা আকাশ আর এই বাড়ি। যারা এই বাড়িতে থাকে তারা কতটা ভাগ্যবান একবার ভেবে দেখুন। অ্যাকচুয়ালি বাড়িটা কিসের জন্য বানানো আমার তো মনে হচ্ছে কেউ থাকে, জানলা ফানলা সবই করা, ঘরের মতোই সব। অবস্থা দেখুন, বরফ আস্তে আস্তে গলছে। এই রাস্তা কিন্তু ভয়ঙ্কর ডেঞ্জারাস। স্লোপটা দেখছেন, মানে স্লিপ করার হাই টেন্ডেন্সি। এদিকে যদিও রেলিং দেওয়া আছে, সব জায়গায় আবার রেলিং নেই। ওদিকে রেলিং দিয়ে গিয়ে গিয়ে বরফ জল হয়ে গেছে, ওখানে আরও বেশি স্লিপ করবে। বরফ যদি ঠিকঠাক থাকে, যদি না গলে তাহলে কোনো সমস্যা নেই। এখানে দেখুন বরফ গলছে, দেখতে পাচ্ছেন, বরফ গলে জল হচ্ছে। তাই জন্য ডেঞ্জারাস রাস্তা, স্লিপ করবে, স্লিপ করছেও। ট্রেকটাও মানুষের জীবনের একটি গল্পের মতো। কখনো বা আপনাকে এরকম অন্ধকারাচ্ছন্ন পরিবেশে ঘন জঙ্গলের ভেতর দিয়ে একাই হেঁটে যেতে হবে, আপনার সঙ্গী বলতে কেউ থাকবে না। ঠান্ডায় আপনার হাত পা কোলাপস হয়ে যাবে, কষ্ট হবে। এরকম গা ছমছমে পরিবেশে একা হেঁটে যেতে আপনার ভয়ও লাগবে, কিন্তু গন্তব্যে আপনাকে একাই পৌঁছতে হবে। ছোটবেলায় বাবা পড়াতো স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং। আজকে সেই চিত্রটা পুরো চোখের সামনে ভেসে উঠছে। আমার পেছনটা দেখুন, এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 6টা। এই অন্ধকারাচ্ছন্ন জায়গায় এই স্নোই ইভিনিং যেটা আর কি, মানে পুরো চতুর্দিকে বরফ আর সন্ধে হয়ে আসছে, তার ভেতর এই জঙ্গলে দাঁড়িয়ে থাকার যে অনুভূতিটা, বাবার কথা খুব মনে পড়ছে, আর কবিতার কথাটা দেখুন, সিনটা দেখুন। স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং, এই কবিতাটি লিখেছিলেন রবার্ট ফ্রস্ট। এই কবিতাটি আমাদের ক্লাস 9-এ পড়ানো হতো। বাবা পড়াতেন, বাবার এক্সপ্লেনেশন এখনও আমার ভালোভাবে মনে আছে। এই কবিতায় কবি বলছেন, আমি একটি গন্তব্যে যেতে যেতে হঠাৎ করে একটি অন্ধকারাচ্ছন্ন তুষারাবৃত জঙ্গলের পাশে এসে দাঁড়াই। প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্য দেখে আমি মোহিত হয়ে যাই, কল্পনার জগতে ভেসে যাই। কিন্তু আমার দাঁড়ালে চলবে না, আমাকে যেতে হবে, আমাকে আমার গন্তব্যে পৌঁছতেই হবে। কবিতার শেষ 4টি লাইন, The woods are lovely, dark and deep, but I have promises to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep. যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের গল্পে।